প্রতিদিন বাংলাদেশে হাজারের কম বা বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে কখনো 2 জন, 5 জন, 10 জন, সর্বোচ্চ 11 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে ডেঙ্গু ছাড়াও চিকনগুনিয়াতে মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক বেশি অসুস্থ হচ্ছে, এমনকি জিকা ভাইরাসে আক্রান্তের খবর আমরা পেয়েছি, যদি আলোচনায় সেভাবে এখনো আসেনি। আমরা 3টি রোগ নিয়ে আজকে আলোচনা করব, তার চিকিৎসা নিয়ে। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি ডেঙ্গু, চিকনগুনিয়া ও জিকা ভাইরাস। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন, পরিচালক আইইডিসিআর, সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার শাহনুর শারমিন মুন্নি, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক তাহমিনা শিরিন আপনার কাছে শুরুতেই জানতে চাই যে একই বছরে যেমন আমরা কদিন আগে একটি প্রতিবেদনে বললাম যে আপনি বলেছেন যে বাংলাদেশে প্রথমবার আমরা 3টি রোগ একই সঙ্গে পাচ্ছি, অন্যবারও হয়তো পাওয়া যেতে পারে কিন্তু সেভাবে আমরা হয়তো শুনিনি বা নাও পাওয়া যেতে পারে, কিন্তু এই 3টি একসঙ্গে পাওয়ার মধ্যে কি কোনো আমাদের ঝুঁকি বা ভয়াবহতা, মানে এটির লোডটা কত বেশি? ধন্যবাদ আপনাকে। আসলে 3টা একসাথে থাকার জন্য অসুবিধাটা সেটা হচ্ছে যে আমাদের যে পরের বছরে একটা বার্তা আসতে পারে, যেমন ধরেন চিকনগুনিয়া যদি পরের বছর ডেঙ্গিও বেশি থাকে, চিকনগুনিয়াও বেশি থাকে, এটা কিন্তু পেশেন্টের লোড অনেক বেড়ে যাবে। মানে ভাইরাল ইনফেকশনের লোড, মানে এই আমি যদি বলি ভেক্টর বর্ন ভাইরাল ডিজিজগুলোর লোড অনেক বেড়ে যাবে। হসপিটাল অনেক বেশি এই সমস্ত পেশেন্ট নিয়েই ওনারা বিজি থাকবেন। কিন্তু হসপিটালে তো শুধু এই পেশেন্ট যাবে না, আরও অনেক পেশেন্ট আছে। সেই জায়গায় কিছুটা অন্য জায়গায়, মানে আমাদের লোকবল কিন্তু ওরকমই, এই অসুখের জন্য যে লোকবল বেশি তা কিন্তু না। সেই ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে এবং এটা দেশের জন্য তো কোনো একটা সুখবর না যে এরকম একটা ভেক্টর বর্ন ডিজিজ, এবং যেখানে জিকা খুব মাইল্ড কেস হয় বলে পেশেন্ট হসপিটালে আসে না, কিন্তু তার মানে যে পেশেন্ট নাই তা কিন্তু না, যেহেতু আমরা এবার পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে পূর্বাভাসের কথা বলছেন, মানে এই পূর্বাভাসটা কেমন? যেমন চিকনগুনিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামীবার আবার আউটব্রেক হতে পারে আর কি। মানে এর থেকে বেশি সংখ্যায় পাওয়া যেতে পারে। কারণ কি দেখেন, এখানে হোস্ট মানে যার ইনফেকশন হবে, মানে মানুষ আছে, এখানে ভেক্টর আছে, এখানে আপনার জীবাণুটাও আছে। তা 3টা জিনিস যখন এক জায়গায় থাকে তখন এটার প্রবাবিলিটিটা থেকেই যায়, মানে বেশি থাকে। আর যেটা হচ্ছে যে ডেঙ্গিতে আমরা যদি একটু গত বছর থেকে আসি, গত বছর কিন্তু একটা অনেক বড় একটা আউটব্রেক ছিল ডেঙ্গির, কারণ তখন কিন্তু রি-ইমার্জেন্স অফ ডেন 2 আসছিল। এই বছরও বেশি সংখ্যায়, কিন্তু তেমন বেশি না, কারণ এই বছরও ডেন 2 এর প্রাদুর্ভাব বেশি। আবার জিকাও কিছু কিছু যোগ হচ্ছে, যদিও হসপিটালে যাচ্ছেন না পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু মাইল্ড সিমটম হয়। এখন যদি হসপিটালের ডক্টরদের একজন ডেঙ্গিকে সেবা দেওয়ার পাশাপাশি একজন চিকুনগুনিয়া পেশেন্টকেও সেবা দিতে হয়, কারণ ওনারা অনেক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন, তো সেই ক্ষেত্রে ডক্টরদের উপরে তো লোডটা অনেক বেড়ে যায়। বটে। আমি আসবো আপনার কাছে, ডাক্তার শাহনুর, আপনার কাছে জানবো যে রোগ 3টি যেহেতু এডিস দিয়ে ছড়িয়ে যায়, কিন্তু মানে চিকিৎসাগত পার্থক্য বা একটু পরিচয়টাও যদি আমি আপনার কাছে জানতে চাই যে চিকনগুনিয়ার ফিচার কীরকম বা জিকার, ডেঙ্গুর যদি একটু বলেন। তার আগে একটু বলি যে আমি আসলে সবসময় বলে আসি বা ইদানিংকালে বেশি বলছি যে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ বোধহয় ভাইরাস মোকাবেলাই হতে যাচ্ছে, কারণ এত ভাইরাসের সমারোহ আমরা আসলে আগে খুব বেশি অনুভব করি, অথচ কিন্তু মাঝখানে আমরা ভুলেই গেছিলাম অনেকটা। মনে হচ্ছিল যে অসংক্রামক ব্যাধি আমাদেরকে মনে হয় সব থেকে বেশি ঝামেলায় ফেলবে, এখন দুটো লোড একসাথে হয়ে গেল। এবং ভাইরাসকে আমি সবসময় বলি একটা মিস্ট্রি, একটা রহস্য। মানে এটা এমন জিনিস যাকে আমরা কালচার করতে পারি না খুব সহজেই। সেন্সিটিভিটি, যে কোন ওষুধ কাজ করে, ওষুধ খুব কম, এবং এটা এমন একটা ইনফেকশন যেটা আপনার মাথা থেকে পা যে কোনোখানেই সমস্যা ঘটাতে পারে। এই জন্য হচ্ছে যে এটি একটা খুব রহস্যের মধ্যে থাকে। সামান্য জ্বর থেকে শুরু করে একেবারে প্রাণসংহারী ব্যাপার স্যাপার সব কিছুই ঘটাতে পারে। এবং এই 3টি ভাইরাসের মধ্যে কিছুটা মিল আছে। প্রত্যেকেই আমি বলবো যে বেশিরভাগ ভাইরাসই যেটা শুরু করছে, বা অনেকগুলো ভাইরাস, সেটা হচ্ছে একটা ঠান্ডা কাশির মতোই, সাধারণ একটা ঠান্ডা কাশি, যেটা আমাদের সিজন চেঞ্জের সময় হয়। ইনফ্লুয়েঞ্জার মতো একটু গলা ব্যথা করছে, একটু জ্বর হচ্ছে, সেটা কমও হয়, আবার খুব বেশি হতে পারে। শরীর খুব ম্যাজম্যাজ করে, ব্যথা করছে, অসম্ভব মাথা ব্যথা করছে, শরীর ব্যথা করছে। 3টি কিন্তু এরকম হয়েই আসছে। আসার পরে 3 জনের আবার একটু আলাদা আলাদা রকম হয়।
ডেঙ্গিতে আমরা যেটা দেখছি যে সেটা অনেকগুলো অর্গান ইনভলভমেন্ট যেটা আমরা বলি, সেটা হার্টে সমস্যা করে, সেটা ব্রেইনে করতে পারে, সেটা আপনার হচ্ছে যে প্যানক্রিয়াস বলি, পেটের মধ্যে আমাদের রক্তনালী, অনেক কিছুতে করতে পারে। আবার জিকার ক্ষেত্রে সমস্যা যেটা বলছি যে এটা গর্ভবতীদের ক্ষেত্রে একটু বেশি রিস্কি হতে পারে, গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে কিছু দীর্ঘমেয়াদী। এবং জিকার ক্ষেত্রে আরেকটা যে আমাদের নার্ভাস সিস্টেম এফেক্ট করে একটু পরবর্তীতে একটু কমপ্লিকেশনস নেয়। কিন্তু জিকার লক্ষণগুলো কি অনেকটা একই রকম? একদমই কাছাকাছি, একটা নর্মাল ভাইরাল ফিভারের মতোই হয়। এবং আর সাথে চিকুনগুনিয়া, যেটা চিকুনগুনিয়ার একটু বেশি বিশেষত্ব হচ্ছে অনেক বেশি শরীর ব্যথা করতে পারে এবং যেটি দীর্ঘস্থায়ী হতে পারে। এই দীর্ঘস্থায়ীটা কতদিন পর্যন্ত হতে পারে? আমরা দেখেছি যে বছর জুড়ে, এবং অনেকের ক্ষেত্রে চেপে থাকা কোনো বাত জাতীয় রোগ এই চিকুনগুনিয়া উপলক্ষে মাথাচাড়া দিয়ে তিনি একটা পার্মানেন্ট বাতের রোগী হিসেবে পরিচিত হয়ে গেছেন, এরকমও হতে পারে। আবার সপ্তাহখানেকের মধ্যেও শেষ হয়ে যায়, সেটিও হয়। আমি আপনার কাছে আসবো অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। আমি আরও জানতে চাই যে মানে ডেঙ্গু যেমন আমরা প্রথমে দেখলাম যে শুধু একটি ঢাকার রোগ ছিল, সিটি কর্পোরেশনের মধ্যেই থাকে, এখন তো আমরা সব জেলাতে না পেলেও পাচ্ছি, মানে বাদ নাই এরকম জায়গা আর কি। চিকনগুনিয়া বা জিকার ক্ষেত্রেও কি আসলে একই রকম ঘটনা ঘটতে পারে কিনা? হ্যাঁ, সেটা ঘটতে পারে। ওই যে আমি প্রথমেই বলেছি যে এখানে মানুষ আছে, এখানে ভাইরাস আছে এবং ভাইরাসের বাহকও আছে। তো যেহেতু ডেঙ্গি প্রথমে ঢাকা না, মানে মেট্রো মানে বিগ সিটিগুলোতে ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকাতে পাওয়া গেছে, এখন পুরা দেশে ছড়িয়ে গেছে। তো পুরা মানে এটা যেহেতু ডেঙ্গির বাহক এবং জিকা বা চিকনগুনিয়ার বাহক একই, তো সেখানে ছড়িয়ে যেতে পারে। কিন্তু মানে আর কিছু কি আছে এরকম, মানে এডিসের মাধ্যমে ছড়াতে পারে আর কোনো রোগ, নাকি এই তিনটেই শেষ? আরও আছে, আরও ভাইরাস আছে যেগুলা এডিস মস্কিটোদের ছড়ায়। তো আবার শুধুমাত্র এডিস না, অন্যান্য মস্কিটো দিয়েও কিন্তু ভাইরাল ইনফেকশন ছড়ায় হতে পারে। ভেক্টর। আমি যদি জিকার বিষয়টা জানি, যে আপনারা জিকা ট্রেস করলেন কিভাবে? এবার জিকার যে খবর আপনারা পেলেন, যেমন ICDDRB আসলে পেয়েছে, মানে আপনাদের সার্ভিলেন্স বা কিভাবে পেলেন সেটি যদি একটু জানতে চাই। অ্যাকচুয়ালি এখন আমাদের ঢাকা শহরে কিছু কিছু বড় বড় ল্যাবেও কিন্তু জিকা, চিকুনগুনিয়া সব PCR এর মাধ্যমে তারা মলিকুলার ডিটেকশন করতে পারে। তো প্রথমে কিন্তু আমরা নোটিফাই হয়েছে এই বড় হাসপাতালগুলোর মাধ্যমে, ওনারা আমাদেরকে জানিয়েছেন, তখন আমরা ওখানে যে ওনাদের পরিবারের অন্যদেরও স্যাম্পল নেওয়া, আশেপাশে একটু মশা দেখা, এবং ওখানে আমরা কিছু মশাও নিয়ে এসেছিলাম আমাদের ল্যাবে। সেই মশার মধ্যেও আমরা ডেঙ্গি এবং জিকা দুইটা ভাইরাসই পেয়েছি ওই সময়। পরবর্তীতে যেটা হলো যে আমরা বিভিন্ন আমাদের ক্লিনিশিয়ানসরাও আমাদেরকে বললেন যে আমরা এরকম পেশেন্ট পাচ্ছি, তখন আমরা বলেছিলাম যে আপনারা কিছু পেশেন্ট আমাদেরকে পাঠান, আমরা ইনিশিয়ালি দেখি যে কী অবস্থা, এবং ওনারাও ওইভাবে পার্সোনাল কমিউনিকেশনই আসলে ওনারা পেশেন্ট পাঠাচ্ছেন। আমাদের বুথে এখন পেশেন্ট আসছে, ওখান থেকেও কিছু স্যাম্পল আমরা পেয়েছি যেখানে আমরা জিকা পজিটিভ পেয়েছি কিংবা চিকুনগুনিয়া পজিটিভ পেয়েছি। ধন্যবাদ। ডাক্তার শাহানুর, আপনার কাছে জানবো যে হয়তো আপনারা এখনো পাননি, কিন্তু যেহেতু 2014 সালে বাংলাদেশে প্রথম ডিটেক্ট হয়েছে, সম্ভবত আমরা তো তাই একটা স্টোরড স্যাম্পল থেকে, মানে 14 সালের স্যাম্পল আমরা 16 সালে যখন একটা মানে ওয়ার্ল্ডে যখন জিকা নিয়ে একটা আউটব্রেক ছিল ব্রাজিল এবং বিভিন্ন জায়গায়, তখন আমরা চিন্তা করলাম যে দেখি আমাদের দেশেও আছে কিনা। তো আমাদের ডেঙ্গির একটা সার্ভিলেন্স ছিল, ওখানকার স্যাম্পল স্টোর ছিল, সেখান থেকে আমরা আসলে পেয়েছেন আর কি। আমি তারপরে একটু মানে এই যে গর্ভবতী নারীরা যে ঝুঁকিতে আছেন, মানে এই ঝুঁকির মাত্রাটা কি রকম, বা তার গর্ভজাত সন্তান, বা আপনি বলছিলেন যে এটা GBS টাইপ উপসর্গ আসলে নিয়ে আসে, একটু ব্যাপ্তিটা জানতে চাই। আচ্ছা, এমনিতে প্রথমে বলি যে জিকা আসলে যেমন আমরা ঢাকা মেডিকেলে যে সেটিংয়ে কাজ করি, এখানে আসলে খুব সিরিয়াস রোগীরা আসে। আমরা চিকুনগুনিয়া পেয়েছি, সেটা বলতে পারেন ইনসিডেন্টালি, হয়তো কেউ ডেঙ্গু সাসপেক্ট করেছি আমরা, তারপরে টেস্ট করার পরে। আর সেখানে এত আসলে গরিব রোগী আসে যে আমরা চাইলে একটা RT-PCR করানো খুব কঠিন হয়ে পড়ে, রোগী রিলাক্টেন্ট থাকছেন যে করাতে চাইছেন না। তো এখন করতে পারছে না ঢাকা মেডিকেল, না মানে ঢাকা মেডিকেলে নেই, আমরা যেটা করি যে ICDRB-তে পাঠানো হয়, এবং রোগীরা সাধারণত করতে চান না। আর আউটডোর বেসিসে যারা জেনারেল প্র্যাকটিস করছেন তারা তো পাচ্ছেন। তো জিকার ক্ষেত্রে যেটা আপনার জানবেন, যেটা তো আসলে ল্যাটিন আমেরিকা, কোস্টারিকা, মেক্সিকো ওই বেল্টের রোগ ছিল, তারপরে তো এইদিকে এসছে এবং এখন এসে ছড়াচ্ছে। আর বাংলাদেশে ম্যাডাম যেটা বলছিলেন, ভেক্টর আসলে বাংলাদেশের মানুষ এত বেশি, আর দেশটা এত ছোট, আর মানুষ এত ঘোরাঘুরি করতে থাকে যে একটা ডেঙ্গু নিয়ে একদম বাসে করে গিয়েই ছড়াতে পারে। তো জিকার ক্ষেত্রে যেটা হয় যে এই দুটো জিকা, তো ওই যে বলি যে এটাও শরীরের যে কোনো অঙ্গে প্রবলেম করতে পারে, কিন্তু দুটোর হচ্ছে কেস রিপোর্ট বেশি।
গর্ভস্থ নারীদের ক্ষেত্রে যেটা মুশকিল হচ্ছে যে উনি এটি ছড়াতে পারেন, মানে ট্রান্সপ্লাসেন্টাল যেটা আমরা বলি, সন্তানের কাছে এটা ট্রান্সমিটেড হতে পারে, এবং যেটা একটা খুব পরিচিত বলবো না, খুব কমন একটা হচ্ছে যে সমস্যা, সেটা এনকেফালি বলি, অর্থাৎ বাচ্চার মাথাটি ছোট হতে পারে। ছোট হওয়ার কারণে সেটা বাচ্চা হয়তো বেঁচে না থাকার সম্ভাবনা অনেকাংশে খুব বেশি হচ্ছে, যদি বেঁচে থাকেও অনেকগুলো সমস্যা নিয়ে বেঁচে থাকছে। এবং যদি প্রেগনেন্সি বা গর্ভস্থ অবস্থায় জিকা পাওয়া যায়, সেক্ষেত্রে আর্লি স্টেজে হলে কিন্তু মানে গর্ভস্থ সন্তান মানে যেটা আমরা বলি টার্মিনেট করার কথা কি। এবং ল্যাটিন আমেরিকা একবার এমন হয়েছিল যে জিকা এত প্রাদুর্ভাব হয়েছিল যে ওনারা মানে গর্ভবতী হওয়াটাকেই একটা সময় পর্যন্ত নিরুৎসাহিত করাটাকেই প্ল্যান হিসেবে নিচ্ছিলেন আর কি। তো সেই জন্য হচ্ছে যে যখন আমরা তো জিকা রুটিনলি টেস্ট করাই না, কিন্তু যখনই দুটো জিনিস থাকে যে আমেরিকা ফেরত অথবা ওরকম কন্ট্যাক্ট যদি থাকে বা ওরকম মানে যে এরিয়াতে জিকা প্রবণ এলাকা কন্ট্যাক্ট থাকে, আর গর্ভবতী মহিলাদের যদি সাসপেক্টেড এরকম জ্বর বা এরকম কিছু হয় তাহলে তাদেরকে করানো উচিত। এবং সেই অনুযায়ী আসলে এখন তো অনেক আলট্রাসোনোগ্রামস বা অনেক কিছু এসছে, যদি উনি টার্মে একটু বেশি থাকেন তখন আমরা দেখেও বুঝতে পারি আর কি। এটা আরেকটা হচ্ছে যে আপনি আমরা বলছি যে প্যারালাইসিস হতে পারে আর কি, যেটা আমরা বলি যে রোগী ভাইরাস আক্রান্ত কিন্তু হঠাৎ করে বললেন যে আমার এমন একটা পা দুর্বল হয়ে গেছে এবং আস্তে আস্তে এটা বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এটি নারীর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হতে পারে? সবার ক্ষেত্রে, মানে পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে গুলেইন-বারি সিনড্রোম আমরা বলি। এটি ভাইরাল হলে এটা মাঝে মাঝে হয়তো অল্পতেই সাপোর্টিভ ট্রিটমেন্ট জানেন খুব বেশি আসলে নাই, কিন্তু এটা যদি খুব বেশি প্রোগ্রেসিভ হয়, এটি যদি শ্বাসযন্ত্রের মাংসপেশিকে দুর্বল করে দেয় তাহলে কিন্তু রোগী অনেক খারাপ হতে পারে, আইসিইউ সাপোর্ট লাগতে পারে। অতএব এটাও কিন্তু আনএক্সপেক্টেড। আমি আসবো অধ্যাপক তাহমিনা শিরিন, জানতে চাই যে আশার খবর কি জিকার ক্ষেত্রে? সবাই তো আক্রান্ত হচ্ছে না। সবাই আক্রান্ত হচ্ছে না, যেহেতু মাইল্ড আমরাও জানতে পারছি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমরা এতদিন থেকে কিন্তু বিদেশ থেকে আসছে কিনা এরকম একটা হিস্ট্রি আমরা নিতাম, কিন্তু এবারও এই হিস্ট্রি নিতে যে দেখলাম যে মানে বিদেশে যাওয়ার হিস্ট্রি, আসলে আমরা যে আমাদের যে বুথে যে পেশেন্টরা আসছেন আমরা যখন হিস্ট্রি নিলাম তাদের বিদেশ ফেরতের কোনো হিস্ট্রি নাই। তার মানে এটা এখন আমাদের দেশে যারা আছেন তাদের মধ্যে এটা ছড়াচ্ছে। কিন্তু মানে এখন কি পৃথিবীর কোনো দেশ কি জিকা প্রবণ এমনও তো না? না, এটা ওই সময় ছিল, তখন হচ্ছে এটাকে PHEIC ডিক্লেয়ারও করেছিল WHO, পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন এই হিসাবে, কিন্তু ওই বছরই নভেম্বর মাসে ওটাকে আবার উইথড্র করেছে, যেহেতু ওরকম প্রাদুর্ভাব ছিল না তখন। বাংলাদেশও যে বলবো যে খুব বেশি এটা কিন্তু বাংলাদেশেই যেহেতু ছড়াচ্ছে বাংলাদেশ থেকে, সেটি কি বরং আরো ভয়ের কিনা, আরো বেশি ছড়িয়ে যেতে পারে? এখন তার মানে বোঝা যাচ্ছে যে ভাইরাসটা বাংলাদেশে আছে, এটা একটাই। আর খুব বেশি মানে আতঙ্কিত, আমি যেটা বলবো যে এটা নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ খুব অল্প পার্সেন্টেজ অফ পেশেন্টরা ভিকটিম হন এটার ক্ষেত্রে। যদি আমি বলি যে গর্ভবতী মানে প্রেগনেন্ট ওমেনদের যদি হয়, বাচ্চাদের এনকেফালাইটিস কিংবা অ্যাবর্শন, স্টিল বার্থ, প্রিম্যাচিওর বার্থ এরকম হওয়ার সম্ভাবনা থাকে, আর GBS এর সম্ভাবনা। তো GBS এর সংখ্যাও কিন্তু খুবই কম যেটা হয়। তো কথাটা হচ্ছে যে এইটার চিন্তা না করে আমাদেরকে আসলে সচেতন হতে হবে। আমাদের এন্টোমোলজিক্যাল সার্ভেও কিন্তু প্রতি বছর হয়, আপনি জানেন তো। এবং দেখা যাচ্ছে যে লাস্ট কিছু বছর থেকে মাল্টি স্টোরি বিল্ডিংয়ের মধ্যে কিন্তু মশার লার্ভা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের নিজেদের বাড়ির মধ্যে। তো সেই ক্ষেত্রে অসুখটা নিয়ে যতখানি না চিন্তা করব, তার থেকে বেশি চিন্তা করতে হবে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। কারণ আমি কোনো না কোনোটাতে তো আক্রান্ত হয়ে যেতে পারি, কোনো না কোনোটাতে। যদি আমি একটা ভেক্টর মানে একটা মশাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলেই কিন্তু এটা সংখ্যা অনেকখানি নেমে আসবে। তো ওই জায়গাটা সচেতনতাটা, এটা অবশ্যই সরকারের এখানে করণীয় অনেক কিছু আছে, কিন্তু আমাদেরও অনেক কিছু মানে নাগরিক হিসাবে সম্ভব না। সরকারের মানে চাইলেও এটা পারা সম্ভব না, সবার ঘরের মধ্যে তো আর যাওয়া সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার শাহানুর, আপনার কাছে জানবো যে যেহেতু মানুষ চিকিৎসা নিয়ে একটু ভয় পায় যে কি চিকিৎসা আসলে হবে, সেটি তো আসলে ঢাকা মেডিকেলের রোগীদের জন্যই কেবল না, সেই রোগী যে কোনো জায়গায় হতে পারে। ট্রিটমেন্টটা আসলে আপনারা কি দেন বা কি দেবেন আসলে জিকা ভাইরাস শনাক্ত হলে? আসলে কি মানে আমরা ঢাকা মেডিকেলে আমরা একটা গ্রুপ অ্যাডমিটেড রুগী দেখি, কিন্তু আউটডোরে তো আসলে প্রচুর রুগী আসে, তারাও খুব সামান্যতেই অস্থির হয়ে চলে আসতে পারেন।
আর জিকা ভাইরাস তো জিকা হিসেবে আসছে না, আসছে কিন্তু একটা ডেঙ্গু হিসেবে সাধারণ ভাইরাস জ্বর, যে রোগী বলছে যে আমার জ্বর, গায়ে ব্যথা এগুলো। আর ওই যদি রুগী আসেন তাহলে আসলে আমি তো চিন্তা করব যে কি কি হতে পারে। পারিপার্শ্বিকতা ভেদে রুগীকে আমি রিস্ক, যেমন যাদের কোমরবিডিটিস বেশি থাকে তাদেরকে আমি একটা গ্রুপ করব, গর্ভবতী হলে আরেকটা গ্রুপ। আর অ্যাজ এ হোল আসলে আপনারা সকলেই জানেন যে ভাইরাসের চিকিৎসা মানে স্পেসিফিক চিকিৎসা যেটা বলি সেরকম নেই। যেমন আমার একটা গলা ব্যথা হলে আমি একটা অ্যান্টিবায়োটিক দিই, টিবি হলে টিবির ওষুধ দিই, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে ভাইরাসকে মারতে পারে এরকম কিছু ক্ষেত্রে আমরা দিচ্ছি, কিন্তু ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নেই। তাহলে আমরা আসলে কি করব? যেমন আমরা প্রথমেই দুটো জিনিস বলে ফেলি যে পর্যাপ্ত তরল খাবার এবং পূর্ণ বিশ্রাম, কিন্তু এটাই লোকজন মানতে চান না। তারা ভাবেন যে আমি ওষুধ খাবো কিন্তু আমি কাজে ফিরে যাব। এই দুটো ব্যাপার রেখে, আর যেটা বলি সিমটোমেটিক, আপনি যেই কষ্টগুলো হচ্ছে সেই জন্য আমি কিছু ওষুধ দেবো। হয়তো জ্বর হচ্ছে, গায়ে ব্যথা হচ্ছে, প্যারাসিটামল। আমরা সাধারণত ব্যথার ওষুধ খাওয়াটাকে নিরুৎসাহিত করি এই জন্য, যদি ডেঙ্গু থাকে তাহলে হয়তো ব্লিডিং হতে পারে বা অন্য কোনো সমস্যা, সেই জন্য একটু নিরুৎসাহিত করি। কখনো কখনো যদি খুব ব্যথা থাকে তাহলে কিছু ওষুধ দেওয়া হয়, কিন্তু সেটাও চিকিৎসকের পরামর্শক্রমেই খাওয়া উচিত। আর যেটা যে হয়তো অ্যাসিডিটি হচ্ছে, সে ওষুধ খেলেন, সাথে ঠান্ডার ভাব থাকলে অ্যালার্জির ওষুধ খেলেন। তার মানে ওষুধ কিন্তু মূলত এগুলোই। অ্যান্টিবায়োটিক যেটা সকলে আশা করেন যে আমি খাবো, সেটা আসলে এদের ক্ষেত্রে কাজ করে না। কিন্তু কি হয়, আপনারা যে রোগীগুলো পাচ্ছেন সে তো আক্রান্ত হয়েই তো আপনার দরজায় আসে না, চিকিৎসকের কাছে আসলে আসে না, তারা আসলে কি খেয়ে, তাদের হিস্ট্রিটা আসলে কি, সেটি একটু জানতে চাই। আসলে আমাদের দেশে তো এটাই একটা খুব বড় রকমের সমস্যা যে হাতের নাগালে, ওষুধের দোকান হাতের নাগালে, ওষুধ হাতের নাগালে, গুগল হাতের নাগালে, এবং নিজের সিদ্ধান্ত নিজে। যিনি বসে আছেন তিনিও তো ডাক্তার আরেকজন আর কি। মানে তো যেটা হয় যে আসলে অনেকে ট্রিটমেন্টকে প্রলং করে কিনা বা কোনো ঝামেলা করে কিনা, মানে অ্যান্টিবায়োটিক এমনিতে যে ক্ষতি করছে তা নয়। আমরা কখনো কোনো অ্যান্টিবায়োটিক ইভেন দেইও। ধরেন আপনার জিকা ভাইরাসের সাথে ফ্যারিনজাইটিস আছে, মনে হচ্ছে একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক আমরা দিতেই পারি। ঠান্ডা কাশি থাকলে এরকম যদি লাগে দিতে পারি। তবে আমি বলবো যে না খাওয়াটাই উচিত, কারণ অ্যান্টিবায়োটিক নিজেও তো সমস্যা করতে পারে, এবং আমরা খেয়ে খেয়ে আসলে কোন অবস্থায় যাচ্ছি আমরা নিজেরাই জানি। তো আসলে চিকিৎসা ওরকম, আর খুব খেয়াল রাখতে হবে যে এটা কোনো কমপ্লিকেশনস করছে কিনা। যেমন জিকা যদি মনে হয় যে না খুব দুর্বল করে দিচ্ছে, খুব বমি হচ্ছে, সাথে হয়তো অজ্ঞান মতো ভাব হয়ে যাচ্ছে, শরীরে হাত পাগুলো একটু ঠান্ডা ঠান্ডা, একটু চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, প্রস্রাব পায়খানার সমস্যা, তাহলে সাথে সাথে উনি একটা বিশেষজ্ঞ কারো হেল্প নেবেন। কিন্তু এই যে আপনি যেটা বললেন, যেটি মানতে চায় না, পূর্ণ বিশ্রাম এবং হচ্ছে আর একটা কি বিষয় বলেছেন, পানি খাওয়া, তরল হাইড্রেশন যেটা আমরা বলি, সেটি আসলে মানতে পারলেই কি আসলে রোগ কি বেশি হিল হবার চান্স বেশি কিনা? আসলে ভাইরাসের ব্যাপারে একটা কথা কিন্তু আমরা বলি যে ওষুধ দিলে 7 দিন আর না দিলে 1 সপ্তাহ, বা দিলে 1 সপ্তাহ না দিলে 7 দিন। ভাইরাসকে আমরা খুব বেশি যে খুব মানে দখল করতে পারি সেটা নয়, কিন্তু আরামের ব্যাপারটা, অথবা ভাইরাল একটা অ্যাটাকের পরে যে অসম্ভব একটা দুর্বলতা, একটা মানে খুব অ্যাস্থেনিয়া বলি আমরা, মানে খুব একটা শরীরে একটা কেমন জানি একটা অদ্ভুত পরিস্থিতি থাকে, সেগুলো থেকে কিন্তু ভালো থাকা যায়। আর ভাইরাসের যে কমপ্লিকেশন, যেমন ডেঙ্গুতে কিন্তু মায়োকার্ডাইটিস বলি আমরা, হার্টের মাসেল। এখন একটা মানুষ যদি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করে বা খুব স্ট্রেসের সম্মুখীন হয়, তাহলে কিন্তু তার কমপ্লিকেশনসগুলো হতে পারে বেশি। এই জন্য বিশ্রামটা, আর রোগীর বমি হয়, খেতে ইচ্ছে করে না বলে হাইড্রেশনটা কম থাকে বা পানির পরিমাণ, এটি আমার মতে একটু খুব মনোযোগ দেখা উচিত। ধন্যবাদ অধ্যাপক তাহমিনা শিরিন। এই যে চিকনগুনিয়ার এবারের অবস্থা বা গত, আমি একটা কথা বলতে চাই। জি প্লিজ অবশ্যই। তো যেটা দেখা যাচ্ছে যে ওই পেশেন্টরা, আপনারা যেটা বলছিলেন যে পেশেন্টরা নিজেরাও অ্যান্টিবায়োটিক কিনতে পারে, কারণ ওভার দ্য কাউন্টার এখনও সেল হচ্ছে, যদিও কিন্তু এটার জন্য একটা আইন পাশ করা আছে যে করা যাবে না, কিন্তু তারপরও এখন পর্যন্ত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে মানে অভিজ্ঞ চিকিৎসক, মানে কিংবা আমি যদি বলি রেজিস্টার ফিজিশিয়ান ছাড়া তারা যদি অন্য জায়গার থেকেও কিন্তু অনেকে পরামর্শ নিয়ে হচ্ছে কি ওনারা আগেই অ্যান্টিবায়োটিকটা খেয়ে ফেলছেন, এবং যেটার দরকার ছিল না। এবং এই আমাদের কোভিড প্যান্ডেমিকেও কিন্তু যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়েছে। আমাদের আইডিসিআর আমরা কিন্তু নেশন ওয়াইড অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেলেন্স করছি। সুতরাং আমাদের কাছে পুরো বাংলাদেশের ডেটা আছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে প্যান্ডেমিকের আগে, মানে কোভিডের আগে যেই ভয়াবহতাটা ছিল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যেই ব্যাপারটা ছিল, এখন কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। এবং এই যে আমরা যে বলছি যে আমাদের ভাইরাল ফিভারগুলো বেশি হচ্ছে, ভেক্টর বর্ন ডিজিজগুলো বেশি হচ্ছে, বা ভাইরাল ইনফেকশন বেশি হচ্ছে, এখানে যেহেতু আমাদের অ্যান্টিবায়োটিকের ইউজটাও বেশি হচ্ছে,
দেখা যাচ্ছে যে এটা কিন্তু পরবর্তীতে আমাদের এই শুধুমাত্র এই অসুখটা না, আমি ভাইরাল ডিজিজ না, এই আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিচ্ছে, যেটাকে কিন্তু বলা হচ্ছে যে একটা সাইলেন্ট প্যান্ডেমিক বা একটা সাইলেন্ট কিলার, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের ভবিষ্যৎটা আসলে কি হচ্ছে। এবং আমি তো অনেকগুলো আইসিইউর পেশেন্টদের মানে ইন্টারভিউ করতে গিয়ে দেখেছি বা তাদের তথ্য নিতে গিয়ে দেখা গেছে যে একটা দুইটা ওষুধ আসলে কাজ করছে আর কি। এটা তো আসলে অনেক অনেক ভয়ের ব্যাপার। এবং এটি সংক্রমণের তো আরও চিত্র পোস্ট অপে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই দেখা যাচ্ছে যে একটা দুইটা তিনটা কাজ করছে, এটা আমাদের জন্য ভয়ের। আমি একটু চিকনগুনিয়া নিয়ে আসতে চাই, যে চিকনগুনিয়া অনেক আগে আমরা একবার শুনেছিলাম, এটা বোধহয় 17 সাল নাকি, আমার মনে নেই। প্রথমে 8 সালে ডিটেক্ট হয়েছিল বাংলাদেশে, তারপরে 17 সালে কিন্তু একটা আউটব্রেক ছিল। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন 17 সালে কিন্তু ডেঙ্গি সেরকম কোনো প্রভাব ছিল না, শুধুমাত্র চিকনগুনিয়া এবং ঢাকাতেই মূলত আমরা পেয়েছিলাম অনেক সংখ্যায় চিকনগুনিয়া পেয়েছি। এত বছর পরে চিকনগুনিয়ার এবারের পরিস্থিতি এমন কেন? বা আসলে চিকনগুনিয়া কিন্তু কয়েক বছর পর পরই হয়, কারণ এটা যাদের হয়ে যায় তাদের আর হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনোদিনই তার হবে না, তার আর হয় না। তো সুতরাং চিকনগুনিয়াটা দেখা যায় যে আবার কয়েক বছর পরে হচ্ছে। তো এইটা একটা ব্যাপার। এই জন্য আবার এবার যেমন আপনারা বলছিলেন 50-এর মতো, কিন্তু আমরা বিভিন্ন হাসপাতাল মানে আইডিসিআর পরীক্ষা করেছে এমন, কিন্তু চিকনগুনিয়ার আমরা অন্যান্য হাসপাতালে খোঁজ নিয়ে দেখলাম যে এই সংখ্যাটা 500 পার হয়ে গেছে আর কি। কারণ ওনারা তো ওনাদের মতো করে টেস্ট করেছেন, আমরা আমাদের মতো এইভাবে তো আর মানে যেমন ডেঙ্গি যেহেতু কয়েক বছর থেকে, ডেঙ্গির কিন্তু আমাদের যে ড্যাশবোর্ডটা বলি, আমাদের এমআইএস এর যে ডেটাটা আসে এটা কিন্তু অনেক বছর থেকে আসে, সেজন্য এটা একটা আমরা ফলো করতে পারছি। কিন্তু চিকনগুনিয়া যেহেতু অনেকদিন পর পর আসে, আমরা ওইভাবে ফলো করা হয় না, হয়তো বা এটা আমরা ভবিষ্যতে এটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মানে নিয়মিত হয়ে গেলে তখন হয়তো আপনারা করবেন। কিন্তু মানে চিকনগুনিয়া নিয়ে আসলে আগামী বছর একটা ভয়ের আপনারা আশঙ্কা করছেন আর কি। আসলে যখন 17 সালে হলো, তার আগে কিন্তু 16 সালে আমরা কিছু পেয়েছিলাম, অল্প কিছু সংখ্যা, এবং সেটার রিফ্লেকশন আমরা 17 সালে পেয়েছি, ওই হিসাবেই বলছি এই জিনিসটা। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার শাহানুর আপনার কাছে জানবো যে কারো যদি আগে ডেঙ্গু হয়, পরে যদি চিকনগুনিয়া হয়, বা আগে চিকনগুনিয়া হয়েছিল পরে ডেঙ্গু হয়, এটা কি আপনারা ধরতে পারেন কিনা, বা এটি হলে আসলে তার সিভিয়ারিটির কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? এমনিতে যেটা হয় যে চিকুনগুনিয়া এবং জিকা এটা একবার হলে সাধারণত এটা লাইফ লং ইমিউনিটি দেয়। ডেঙ্গুর ক্ষেত্রে সেটি ঘটে না, কারণ সেরোটাইপ বেশি, একটা সেরোটাইপে আক্রান্ত হলে আরেকটা সেরোটাইপ হতে পারে। তো আমরা ডেঙ্গুর ক্ষেত্রে যেটা বলি যে কেউ যদি আগে একবার আক্রান্ত হন একটা সেরোটাইপে, দ্বিতীয়বার আক্রান্ত হলে তার ডিজিজ সিভিয়ারিটি বা রোগের মারাত্মক অবস্থাটা আর একটু বেশি মারাত্মকভাবে রোগ আসতে পারে। কিন্তু চিকুনগুনিয়া এবং ডেঙ্গু হলে এটি একে অন্যকে প্রভাবিত করে কিনা এরকম খুব বেশি তথ্য উপাত্ত নেই আসলে, বা খুব প্রভাবিত করতে পারে না। তবে যদি একসাথে হয়ে বসে তাহলে ডেফিনেটলি একসাথে হতে পারে, এবং তাহলে তার ডেফিনেটলি তার তো সাইন সিম্পটম এগুলো মানে দুটো রোগের লোড একসাথে সে নিল আর কি। একদম। চিকুনগুনিয়ার ক্ষেত্রে আসলে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি? এই চিকুনগুনিয়া ওই যে নতুন বললাম 17তে খুব হলো, তারপরে আবার চলে গেল। আমি আসলে ভাইরাসদেরকে ওই জন্য মিস্ট্রিয়াস বলি। যেমন ডেঙ্গু একবার 2000 বোধহয় ম্যাডাম 2000 বা 2001-এ হয়েছিল, 2000 হ্যাঁ, খুব বেশি। তারপর একদম নেই, তারপর 19-এ বোধহয় একদম মাথা চাড়া দিল। ওই যে এটা চাড়া দেওয়ার একটা কারণ আছে, কারণ ডেন 3 রিইমার্জেন্স কিন্তু 19-এ হলো, আবার ডেন 2 কিন্তু আগে ছিল, মাঝখানে ছিল না, তারপরে আবার 2023-এ আবার ডেন 2 আসলে। এই যে যখন রিইমার্জেন্স অফ সেরোটাইপ হয় তখনই আসলে একটা আপসার্জ দেখা যায়। তারপর আবার ডেঙ্গুর সাথে কিন্তু কোভিড ছিল না, কোভিড যখন ছিল ডেঙ্গু আবার কম ছিল, এখন আবার ডেঙ্গু চিকুনগুনিয়া আসছে। মানে এটা কি আসলে আলোচনায় আসে না, নাকি সত্যি হয় জানতে পারি না, মানে ব্যাপারটা আসলে কি হয়? না, কোভিডের সময় যেটা হয়েছিল আমরা নোটিফাইডও হই না, এটা একটা কথা। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে তখন আমরা বেশি ব্যস্ত ছিলাম কোভিড নিয়ে, পেশেন্ট ওইভাবে হসপিটালে যে অন্য রোগ নিয়ে আসছেন, এটা অন্য কোন রোগেই তো আসলে তারা আসতে চায় না। আবার এইটাও ঠিক কথা, আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো আইডিসি একটা নোটিফিকেশন পায়, কিন্তু সেইটাও কিন্তু আমরা সেইভাবে পাই না। তবে আমার যেটা মনে হয় মানুষ একটু আইসোলেটেড ছিল, মশাও কম ছিল, মানে পরিবেশ কিন্তু বেটার ছিল, এবং তখন কিন্তু আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনও সেরকম ছিল না কোভিডের সময়। আমরা মাস্ক পরে থাকতাম, অন্যান্য ইনফেকশনগুলো কমে গেছিল, গাড়ি ঘোড়া রাস্তায় কম চলতো। মানে একটা ক্ষতিও আছে, আবার সেটা কিছু লাভ আছে। আমি অসংখ্য ধন্যবাদ। আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরছি।
ডাক্তার তাহমিনা শিরিন, আপনার কাছে একটু ডেঙ্গু নিয়ে আবারও আসতে চাই যে চিকনগুনিয়া হয়তো প্রাণহানি হচ্ছে না, বা জিকা ভাইরাসের ক্ষেত্রেও এখন পর্যন্ত যে 8 জন বা 10 জন যাদেরকে আপনারা পেয়েছেন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, কিন্তু ডেঙ্গুতে তো আসলে ঘটনা এমন ঘটছে না। ডেঙ্গু আসলে আমরা যে তথ্যটা আসলে প্রতিদিন বলছি বা আপনারা যে তথ্য দিচ্ছেন সেটিও তো আসলে এক্সাক্ট ফিগার না, আসলে এটির ভয়াবহতা আরও কত বেশি? মানে এটা আসলে আমরা একটু লক্ষ্য করে দেখবেন যে শুধুমাত্র হসপিটালাইজ পেশেন্টদেরকে আমরা ধরতে পারছি, আমাদের এই তথ্যটা আমরা পাচ্ছি, এবং হসপিটালে যারা মারা যাচ্ছেন, কিন্তু আমরা আমাদের কমিউনিটিতে কিন্তু সেইভাবে কোনো পর্যবেক্ষণ আমাদের করা হয় নাই, বা এখন পর্যন্ত করা হয়নি। তবে আমরা একটু চেষ্টা করছি আমাদের বিডিআরসির সাথে, বাংলাদেশ রেস্কিউ সোসাইটির সাথে আমাদের একটু ভলান্টারি, ওনাদের তো অনেক ভলান্টিয়ার থাকে এবং কমিউনিটিতে কাজ করার সুযোগ থাকে, আমরা ওনাদের সাথে কিছু কাজ করার সুযোগ পেয়েছি এবং করছি, কিন্তু সেটা খুবই স্বল্প পরিসরে। সেটাও একদম যে খুব ভালো একটা চিত্র দিবে সেটাও না, কিন্তু যদি আমরা হসপিটালে এই পরিমাণ দেখি তাহলে ডেফিনেটলি কমিউনিটিতে আরও অনেক বেশি কেস আছে। বা মৃত্যুটা ঠিক বলতে পারবো না, কারণ মৃত্যু বা বেশি অসুস্থ হওয়ার সময় কিন্তু মানুষ হসপিটালে চলে আসেন, কিন্তু ওখানেও একটা থাকে যে হয়তো বা উনি ডায়াগনোস না, ডেঙ্গি ডায়াগনোস না, এই জন্য উনি ওনার ডেটাটা রেকর্ডেড হয়, হয়তো অন্য সমস্যা ছিল ওইটাই মানুষ মনে করছে, মাঝখানে ডেঙ্গু এটাকে সিভিয়ার করে দিয়েছে, এমন হতে পারে। আমি ডাক্তার শাহানূর আপনার কাছে একটু জানবো যে এই যে ডেঙ্গুতে প্রাণহানির ক্ষেত্রে যে কয়েকটি কারণ বলা হয়, একটি হচ্ছে যে রেফার করার যে প্রবণতা, যেটি আসলে আমি রাজশাহী থেকে রেফার করা উচিত নয় কিন্তু আমরা করে ফেলছি, বা যেহেতু চিকিৎসকদের ব্যাপারে রোগীরা অনেক সময় মারমুখী অবস্থায় থাকে, বাংলাদেশের চিত্র তারা রাখতেও চান না, ট্রিটমেন্ট দিতে সক্ষম হলেও, কিন্তু আসলে এই মারা যাওয়া বা এই দুর্ভাগ্য বরং কারা করছে, যেহেতু ঢাকা মেডিকেল একটি বড় জায়গা যেখানে মৃত্যুর ঘটনা ঘটছে, মানে আপনার এক্সপিরিয়েন্স কি বলে, আপনার ওয়ার্ড বা ঢাকা মেডিকেলের কি অবস্থা? আসলে শুভ, দেখেন ডেঙ্গু কিন্তু আমি মনে করি যেটা আসলে বেশ একটা মারাত্মক একটা মানে ভাইরাল ইনফেকশন, যেটা আসলে একদিকে দুভাবে করতে পারে। একটা হেমারেজ করছে, সে প্ল্যাটলেট কমাচ্ছে এবং আরও হেমারেজিক যে বা শরীরে অনেকখান থেকে রক্তপাত হওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেগুলোকে বাড়াচ্ছে। আর সবচেয়ে যেটা অন্য কারণ সেটা হচ্ছে শকে নিয়ে যাচ্ছে রুগীকে, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে পানিটুকু সেটিকে বের করে রুগী শকে চলে যাচ্ছে। আর আরেকটি যেটা কারণ এনসেফালাইটিস বলি, ব্রেইনে সেটি যাচ্ছে, হার্টে যাচ্ছে, প্যানক্রিয়াসে যাচ্ছে, অতএব অনেকভাবে কিন্তু ডেঙ্গু মানে মর্টালিটি রেট বাড়াতে পারে। এখন এখানে আসলে অনেকগুলো ব্যাপার আছে, যেমন প্রথম কথা আমি যেটা বলবো যে লোকজন বুঝতে পারছেন না, তারা ভাইরাল ফিভার মনে করে ঘরে বসে আছেন, একদম খারাপ হচ্ছে যখন তখন যাচ্ছেন, আবার যখন ওনার ডেঙ্গু নেগেটিভ হয়ে গেছে উনি মনে করে বসছে যে উনি ভালো হয়ে গেছে। ডেঙ্গুতে কিন্তু ক্রিটিক্যাল পিরিয়ড কিন্তু আপনার জ্বর যাওয়ার পরে আসলে 1.5 থেকে 2 দিন রোগী ওই সময় দেখা গেল জ্বর শেষ, আমি আমার আগের অবস্থায় চলে যাই। আর রেফারেল যেটা আসলে এটা তো আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, আমরা অনেক প্রোটেক্টিভ হয়ে গেছি, এটা আসলে সমাধান কি হবে আমি নিজেও জানি না। তো যেটা হয় যে আসলে একটা স্যালাইন দিয়ে যদি পাঠানো হয় ইভেন তার শকটা মোকাবেলা করার জন্য, সেটিও অনেকাংশে রোগীর কাজে আসে। আর এটা জনগণকে আসলে জানাতে হবে যে এটা আপনি কিভাবে বুঝবেন শকে যাচ্ছে, বা আগে থেকে আসলে চিকিৎসকের পরামর্শ বা তার তত্ত্বাবধানে থাকা উচিত যদি ডেঙ্গু। কিন্তু আমি অধ্যাপক তাহমিনা শিরিন আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্রের যেমন চিকিৎসা দেওয়ার দায়িত্ব, রাষ্ট্রের এই যে তথ্য উপাত্ত আপনারা যেমন সারা বাংলাদেশ থেকে নিচ্ছেন, একইভাবে রাষ্ট্রের কিন্তু বিশুদ্ধ তথ্য তৈরি করা এবং এটি বারবার দেয়া, সেটি গণমাধ্যমে যেমন আমরা স্বপ্রণোদিত হয়ে আজকের প্রোগ্রাম করছি, কিন্তু অধিদপ্তরও অনেক তথ্য তৈরি করছে, কিন্তু আমার কাছে কোথায় জানি মনে হয় যে এই তথ্যগুলোর ডিসেমিনেশন তুলনামূলকভাবে কম হয়। ঠিক আছে, আমি স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিয়ে দিলাম, কিন্তু এটি আসলে ওই পঞ্চগড়ের ওই গ্রামের মানুষটি আসলে জানছে কিনা, সে ব্যাপারে আরো নজরদারি প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? এটা আসলে শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর থেকেই যে দিতে পারবে এটা কিন্তু সম্ভব না, এটা লোকাল লেভেলেই কিন্তু জিনিসটাকে ম্যানেজ করতে হবে, কারণ এক একটা লোকালয়ের এক এক ধরনের অসুখের প্রাদুর্ভাব থাকে, এবং ওখানে যারা থাকেন, যারা রুগী নিয়ে কাজ করেন, প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্যের সাথে স্বাস্থ্য রিলেটেড এবং প্রত্যেকটা জিনিসই আমাদের সমাজ ব্যবস্থায়, সমাজ যন্ত্রে যা কিছু আছে সব কিন্তু মানুষের জন্য। যদি আপনি বাংলাদেশে যত গণমাধ্যম আছে আপনি দেখেন যে টেলিভিশনে হয়ে গেছে কত, পত্রিকা, অনলাইন, গভর্নমেন্ট যদি এটা অর্ডার দিয়েও বলে দেয় যে আপনি অন্তত সপ্তাহে একদিন আমার এই তথ্যটা প্রচার করে দিবেন, এটা কিন্তু করতে বাধ্য, এটা করতে তার অসুবিধাও নেই। আমি বলছি যে এই জায়গাতে মনোযোগী হওয়া উচিত কিনা, কারণ তথ্য না পাওয়ার কারণে তো এই মর্টালিটিগুলো হচ্ছে।
এইটা যেমন হ্যাঁ সেটা একটা যে প্রচারণা করা, আমরা তো সবসময় আপনাদেরকে বলছি, আপনাদের সাহায্য নিচ্ছি, আপনাদের ছাড়া তো আসলে আমরাও তো আপনাদের কাছে যাচ্ছি, চেষ্টা করছি সব সময়। আরেকটা জিনিস হচ্ছে যে এটা শুধু স্বাস্থ্য না, এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা আমি মনে করি যে মোটামুটি ম্যাক্সিমাম মন্ত্রণালয়, মানে মন্ত্রণালয় বলবো না, যে স্টেক হোল্ডার্স কিন্তু অনেক, একটা মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় না, বা মানে আমি স্বাস্থ্যের সাথে রিলেটেড মানুষ না, মানে স্বাস্থ্যের সাথে কিন্তু আসলে সবাই আছে। তো আপনি যেমন একটা ছোট এক্সাম্পল আমি দিই, যে একটি এডিস কতগুলো রোগ করছে, কতজন মারা যাচ্ছে, কত ধরনের জটিলতা, অথচ এই এডিস নিধন না হলে তো আমি এটা পাচ্ছি না। এখানে জনগণের একটা দায় আছে, কিন্তু এক সিটি কর্পোরেশন বা আমরা যখন গণপূর্তর সঙ্গে যখন কথা বলি, এক সমন্বয়হীনতা, এই শব্দ শুনতে শুনতেই তো আমরা আসলে বিরক্ত হয়ে যাই। এইটাই আমাদের একটা মূল সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে যে কমিউনিটিকে কিভাবে এনগেজ করা যায়। আমার মনে হয় যে এটা যে আমরা পারবো না তা কিন্তু না। যেমন ধরেন এখন কিন্তু একদম প্রান্তিক পর্যায়ের একজন মানুষ কিন্তু জানেন যে ডায়রিয়া হলে কি করতে হয়। এই জিনিসটাকে আসলে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং সেটার জন্য প্রচুর প্রচারণার দরকার। এবং আমরা একটা জিনিস করতে পারি, কারণ এটা যেহেতু আমাদের কাছে একটা উদাহরণ, ডায়রিয়া হলে যে স্যালাইন খেতে হয়, এবং স্যালাইন না থাকলে যে স্যালাইন কিভাবে বানাতে হয়, এই জিনিসটাও কিন্তু আমাদের টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমাদের মানুষরা জানতে পেরেছে। এবং ওই মডালিটিটাকে যদি আমরা এখানে ফলো করি, সেটাও কিন্তু একটা আমাদের পরিত্রাণের পথ হতে পারে। ধন্যবাদ। আমি ডাক্তার শাহানুর আপনার কাছে আরও জানতে চাই যে ডেঙ্গুর ক্ষেত্রে মানে এখন কোন পরিস্থিতিতে আছে, মানে রোগী কি কমছে না কি অবস্থায় আছে? আমি তার আগে একটু আগে প্রশ্নটি যেটি চিকুনগুনিয়া চিকিৎসাটা, এটা আমি একটু বলে দেই। চিকুনগুনিয়ার আসলে চিকিৎসা একেবারে হচ্ছে একটা ভাইরাস জ্বরের মতোই, তবে এখানে যেটা সমস্যা হয়, রোগীর অসম্ভব রকম ব্যথা থাকে বলে রোগী কিন্তু ব্যথার ওষুধ খেয়ে ফেলে চান। তো কারো কারো ক্ষেত্রে যেটা করা হয় যে রোগীকে সব কিছু বিবেচনা করে তার জন্য উপযুক্ত কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ কখনো কখনো বিশেষজ্ঞ চিকিৎসক দিতে পারেন, এটা একটা। কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বাতের ওষুধ যেগুলো আছে সেগুলোও দেওয়া লাগতে পারে। তবে আমি প্রত্যেকটি বলবো এই সিদ্ধান্ত আসলে নিজে নেওয়া যাবে না, এটা চিকিৎসকের পরামর্শক্রমে নিতে হবে। কিন্তু চিকনগুনিয়ার ক্ষেত্রে তো মানে একটা রোগী অবশ্যই একটি ব্যথার ওষুধ খেয়ে ফেলবে, মানে এবং তো খাবেই, মানে এটা বাংলাদেশে মানে আপনি এটা কোনোভাবে ঠেকাতে পারবেন না। সেক্ষেত্রে তার কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো বিষয় আছে কি? মানে এটা হচ্ছে যে আমরা যদি প্রথমে একদম না বুঝি, যদি ডেঙ্গু থাকে সেটা, তাহলে তো ব্লিডিং এর একটা চান্স বাড়ায়। আর আসলে যখন ব্যথার ওষুধ লাগবে না, ব্যথার ওষুধ ইটসেলফ, যেমন এটা একটা কিডনির জন্য খারাপ, তার যদি আগে কোমরবিডিটি, কিডনিটা দুর্বল থাকে, তাহলেও তো এটা ক্ষতির কারণ হতে পারে। ব্যথার ওষুধ যে আমরা দেই না তা নয়, ওই যে বললাম আমি, নিজে নিজে নয়, সেটার পারিপার্শ্বিকতা বিচার করে তার আরো কোনো কিছু আছে কিনা সেই সব কিছু বিবেচনা করে একজন চিকিৎসক সেটা, কারণ যেহেতু এটি 1 বছর পর্যন্ত প্রলং হতে পারে, সেক্ষেত্রে উনি যদি মনে করেন যে সারা বছর ব্যথার ট্যাবলেটই খাবে, তাহলে উনি হয়তো চিকনগুনিয়ার থেকে একটু আরাম পেলেন, কিন্তু ওদিকে তো কিডনি নষ্ট করে বসে থাকবেন আর কি। আমি একটু অন্য প্রসঙ্গে একটু আসতে চাই ম্যাডামের কাছে, যেহেতু বারবার তো আপনাকে পাওয়া আমাদের জন্য একটু কঠিন, যে নিপা ভাইরাসের মৌসুম আবার আসলে শুরু হচ্ছে। এখনই মানুষের মধ্যে ওই যে ফেসবুকে পোস্ট দেয়া যে আবার রস খেতে হবে, মানে কোন অবস্থায় আসলে আমরা আছি? এখনো আমরা কিন্তু আপনিও জানেন যে আমরা মিডিয়া ওরিয়েন্টেশনও করছি এবং নিপা নিয়ে অনেক প্রচারণা হচ্ছে, কিন্তু তারপরেও কেন জানি খেজুরের কাঁচা রস খাওয়াটা থেকে মানুষকে বিরত রাখা যাচ্ছে না। মানে এটা মানে এটা বুঝলাম খুব ভালো একটা মানে সুস্বাদু একটা মানে শীতের সাথে খুব একটা দারুণ অনুষঙ্গ আছে, এটা একটা মানে মানে একটা মানে আমাদের কি ঐতিহ্য বলা হয় বাঙালির। কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা জাস্ট মানে আপনি যদি একটু খেয়াল করেন নিপা ভাইরাস ইনফেকশনের ভয়াবহতা, গত বছর আমরা 4 জনের মধ্যে 4 জনই মৃত, মানে 4 জনই মারা গেছেন। কত ভয়ঙ্কর! এমনিতে আমরা পুরো আমাদের এই পর্যবেক্ষণে আপনি 71% বেশি ডেথ। তো সেই ক্ষেত্রে এটা যদি চিন্তা করি, সুতরাং একটা খেজুরের কাঁচা রস খাওয়ার সচেতনতার অভাব কোথায়, যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে আপনি প্রতি বছরই দেখবেন যে রসকে একটা উৎসব হিসেবে নেওয়া হয়, এবং ওনারা তো মানে ওনাদের কাছে ওনারা যখন এটাকে রস উৎসব করবেন তখন আরো মানুষকে উৎসাহিত করবে। এখন আবার আরেকটা যেটা হচ্ছে যে এটা অনলাইন সেলিং হচ্ছে। আগে আমরা যেমন জানতাম যে এই নিপা বেল্ট এই জায়গায়, এখন কিন্তু সেটা আমরা বলতে পারছি না এই অনলাইন সেলিং এর জন্য। এবং নিপা এবং অনেক আমাদের একটা মানে ধারণা আছে, অনেকে বলেন যে আমরা তো রস হাঁড়িটাকে ঢেকে রাখি,
পলিথিন দিয়ে হোক বা ওই যে আপনার এরকম। তো ব্যাপারটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু বাদুড় কিন্তু ইউরিনেট করে কি এবং তার স্যালাইভা, এবং যেই জায়গাটা শেভ করা থাকে ওই জায়গাটায় সে কিন্তু খাওয়ার চেষ্টা করে এবং ওখানে তার স্যালাইভা দিয়ে ওই জায়গাটা মানে ওটা আগেই মিক্স হয়ে যায়, এমনি চলে যাবে হাঁড়িতে, চলে যাবে। মানে কি আপনি যেটা দিয়ে ঢেকে রেখেছে ম্যাক্সিমাম সময় দেখা যায় বাতাসে ওটা একদিকে, ওইটার ছবিও আমাদের কাছে আছে। আর যে ব্যাম্বু স্কার্ট বা যেটা দিয়ে বলে যে আমরা ভালো মতো করে ঢেকে রেখেছি, এখানে একটা প্রবলেম কি জানেন, যখন একটা বাদুড় যখন বাধাগ্রস্ত হবে রস খেতে যেয়ে, তখন কিন্তু সে এজিটেটেড হয় এবং যত বেশি সে এজিটেটেড হবে তত বেশি ইউরিনেট করবে এবং এর কারণে রসটা বেশি কন্টামিনেটেড হবে। সুতরাং কিন্তু খাওয়া যে যাবে না এমন কিন্তু না, আপনি জাল করে খেতে পারবেন, গুড় বানিয়ে খেতে পারবেন। সেই তো মানে জাল করে খেলে তো আর ওই রসের মজা থাকে না, যেই মজার জন্য আসলে খেতে চাই, এই মজাটার কাছে মজার জন্য জীবন হারালে চলবে না, সেটাই হচ্ছে কথা। বটেই। আমরা আসছি, আমরা একেবারে শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আপা, সেক্ষেত্রে এবার প্রবণতা যেহেতু প্রতিবারই আসলে বাড়ছে, আর কি করছেন মানে এটাকে থামানোর ব্যাপারে আপনাদের আর কি স্টেপ নেওয়া হয়েছে? আমরা যেটা করছি মানে থামানোর জন্য তো আমাদের এই আপনাদেরকে জানানো, লিফলেট দেওয়া, তথ্য দেওয়া ছাড়া তেমন কিছু করা নাই। তবে আমাদের যে সার্ভুলেন্সটা হচ্ছে, আমাদের হসপিটাল বেস সার্ভুলেন্সের পাশাপাশি আমরা কিন্তু রিপোর্টিংয়ের একটা ব্যবস্থা রেখেছি। তারপরে এনহেন্স সার্ভুলেন্স, মানে শুধুমাত্র হসপিটাল না, একটা পেশেন্ট যদি একটা চেম্বারে যায়, সেখানেও যদি উনি ধারণা করেন ওই ক্লিনিশিয়ান যে আমার এই পেশেন্টটা হতে পারে নিপা, ওনারাও কিন্তু আমাদেরকে পাঠাচ্ছেন আমাদের এই। গত বছর কতজন মোট আক্রান্ত হয়েছিল? আমাদের তথ্য মতো আমাদের 5 জন, তার মধ্যে 4 জনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম অ্যাজ এ নিপা। এমন তো হতে পারে আরো হয়েছে, সেটা হয়তো আপনারা জানেন। আরেকজন ছিলেন হচ্ছে প্রবাবল কেস, তার হিস্ট্রি ছিল কিন্তু তার আগে মারা গেছেন, হসপিটালে আসা আগেই মারা গেছেন। ধন্যবাদ ডাক্তার শাহানুর, আপনার কাছে জানবো এই যে ভাইরাস সংক্রান্ত রোগ যে আবার ফিরে আসছে, অথচ দেখেন যে বাংলাদেশে যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেটির তো আসলে লিড দেওয়ার কথা, কিন্তু সেখানে অন্যরকম অন্য চিকিৎসা হচ্ছে, এইডসের হচ্ছে বা মানে কোনো প্রাণীর কামড় খেলে তারা সেখানে যাচ্ছে, সেটি একটি অন্য প্রসঙ্গ। আমাদের তো সবকিছু মিলেই ঢাকা মেডিকেলই আমাদের ভরসার জায়গা, যেহেতু আপনারা তো কাউকে আর বিরত করতে পারেন না। নিউরোসায়েন্স যেমন পারে, ছোটোখাটো বিষয়ে যেমন ঢাকা মেডিকেলকে সব থেকে বেশি লোড নিতে হয়, এই ভাইরাসের ভাইরাল ফিভারের ক্ষেত্রে বা ভাইরাস সংক্রান্ত রোগের ক্ষেত্রে ঢাকা মেডিকেলকে অন্যভাবে কিছু চিন্তা করছে? বা আসলে ঢাকা মেডিকেল এত লোডেড থাকে, অন্যভাবে চিন্তা করার সময়টাই পাই কিনা আমি ঠিক জানি না। যেমন এখন ডেঙ্গু নিয়ে সবাই খুব অস্থির হয়ে আছে, তো আসলে জায়গার এত অভাব, লোকবলের এত অভাব। ডেঙ্গুর জন্য আলাদা, যেমন আমরা মেল ওয়ার্ডে আলাদা করা হয়েছে, ফিমেলেও কিছু সেগমেন্ট আলাদা করা হয়েছে। আসলে আমরা এখন যেটা করছি যে আসলে আমরা মর্টালিটি কেন মারা যাচ্ছে বা কি করলে, এটা নিয়ে ঢাকা মেডিকেলে কাজ হচ্ছে। কিছু ফর্ম, প্রেসক্রাইব ফর্ম আমরা দিচ্ছি, কিছু কেস রিপোর্ট রাখার চেষ্টা করছি। এটুকু হলে হয়তো ভবিষ্যৎ বলতে পারবো আমরা, বা একটু কিছু বড় স্টাডির পরিকল্পনা হচ্ছে, বলা যাবে আসলে যে পেছনে কারণটা কি। আর আমরা আমাদের কাছ থেকে বা চিকিৎসক হিসেবে আমরা আসলে সচেতন করার চেষ্টা করছি। সচেতনতার বিকল্প নেই। মাস্ক যেটা কোভিড এনে দিয়েছে, সেটা কিন্তু এখন ওই ড্রপলেট ইনফেকশন যদি আমরা বলি সেটা। আর যদি বলি যে মশা আমাদের শত্রু, তাহলে কিন্তু আমরা ব্যক্তিগত পর্যায় থেকে প্রত্যেকেই মশার প্রতি একটা মানে আমি মশা কন্ট্রোল যেটা, সেটা আমরা ব্যক্তিগত পর্যায় থেকে যদি করতে পারি, সেটা আমরা করতে পারি। সেটা ঢাকা মেডিকেল হোক, আপনি আপনার পর্যায় থেকে, ম্যাডামের, সকলে আমার মনে হয় যে এই ব্যাপারটা অসম্ভব জরুরি। আমি শুধু শেষ একটু আপনার কাছে শুধু জানবো যে মানে এত সচেতনতার পরেও এত মৃত্যু, মানে আমাদের অনেকটা গা সওয়া হয়ে গেছে কিনা, মানে জনগণও আসলে এরকম হয়ে গেছে কিনা, বা আসলে সচেতন আপনি যতই বলেন, প্রতি বছর আমরা যতই বলি যে জনগণকে সম্পৃক্ত করতে হবে, এটা তো আমাদের উচিত, কিন্তু জনগণ যে এটা খুব আমলে নেয় বলে আমার আসলে মনে হয় না, মানে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলছি আর কি। কিছুটা বলতে পারি, কারণ যদি আমি মাল্টি স্টোরির বিল্ডিংয়ের মধ্যেই বেশি মশার মানে লার্ভা পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে মাল্টি স্টোরির বিল্ডিংয়ে কারা থাকেন? যারা সচেতন, শিক্ষিত। এখন সেখানেও যদি থাকে সেক্ষেত্রে মানে বলতে পারি যে কেয়ারটেকার ঠিক মতো দেখে না, কিন্তু কেয়ারটেকারকে আবার আমাদের, তো এই ব্যাপারটা আর কি একটু আসলে নিজেকে সম্পৃক্ত হতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসবার জন্য, এবং আবার অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। অনেকগুলো রোগ একই সঙ্গে আমাদের আশপাশেই আসলে ঘুরছে, ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা ভাইরাস, এমনকি আমরা নিপা ভাইরাসের কথাও আসলে বলছি।
সচেতনতা সবার আগে নিজের কাছ থেকে বা নিজের পরিবার থেকে হতে হবে। রাষ্ট্রের দোহাই দিয়ে দিয়ে আমরা যদি আসলে বসে থাকি, প্রাণ নাশ হয়ে গেলে আসলে আমাদের আর করার কিছু থাকবে না। আমাদের আরও সচেতন হওয়া উচিত। তারপরেও চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আইডিসিআর একেবারে শুরু থেকেই আমরা দেখছি সবসময় আমাদেরকে তথ্য দেয়, একবার নতুন নতুন তথ্য দিয়ে আমাদেরকে সচেতন করা, কিন্তু মূল কাজটা হচ্ছে আমাদের। তো আমরা আশা করি আর কোনো প্রাণহানি যেন বাংলাদেশে এই রোগগুলোতে না ঘটে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।